নোট করে নিবি, এবং এটাই কিন্তু নোট, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের সপ্তম অধ্যায় সম্পদ। এই সম্পদের সম্পর্কিত বিগত একটি ক্লাস করা হয়েছে, এবং সেই ক্লাসের পরে সেকেন্ড যে ক্লাসটা সেটা আমরা কন্টিনিউ করব। আর এই সেকেন্ড ক্লাসের মধ্যে আমাদের আজকের প্রথম টপিক হলো সম্পদ সংরক্ষণের পদ্ধতি গুলি কি কি? ঠিক আছে, এটা আমাদের মূলত 3 নম্বরের প্রশ্ন আসে। সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি, বা কখনো কখনো বলে সম্পদ সংরক্ষণের উপায়গুলি কি কি। সেক্ষেত্রে যেহেতু 3 নম্বরের প্রশ্ন আসে, সেহেতু আমি তোদেরকে 5টা পয়েন্ট লেখাবো, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট হলো সম্পদ সংরক্ষণের উপায় হলো যে সম্পদের যে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে মেটানো, ঠিক আছে? আর তার জন্য সম্পদকে সংরক্ষণ করতে হবে। আর তার প্রথম উপায় হলো যে স্বল্প মাত্রায় ব্যবহার। কি বললাম? 1 নম্বর স্বল্প মাত্রায় ব্যবহার। তাহলে 1 নম্বর কি বললাম? স্বল্প মাত্রায় ব্যবহার। এখানে কি লিখতে হবে সেটা সঙ্গে সঙ্গে তোরা লিখে ফেল, যে আমরা বর্তমানে যে সকল প্রচলিত সম্পদগুলি ব্যবহার করি, কোনো রকম বৈজ্ঞানিক বা কোনো রকম বাধা নিষেধ ছাড়াই অতিরিক্ত ব্যবহার যেটা আমরা করে থাকি, সেই অতিরিক্ত ব্যবহারটাকে কমিয়ে আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই যদি আমরা ব্যবহার করি, তাহলে সম্পদ সংরক্ষণ সম্ভব। তাহলে 1 নম্বর কি বললাম? যে স্বল্প মাত্রায় ব্যবহার। তাহলে সম্পদের অতিরিক্ত ব্যবহার কমিয়ে পর্যাপ্ত ও স্বল্প মাত্রায় ব্যবহার করলে সম্পদ সংরক্ষণ করা সম্ভব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি? 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার। বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার, ঠিক আছে? তাহলে সম্পদকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করলে সম্পদ
সংরক্ষণ সম্ভব। তাহলে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার, কি বললাম, সম্পদকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করলে সম্পদ সংরক্ষণ সম্ভব। 3 নম্বর কি? 3 নম্বর হলো যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। কি বললাম? 3 নম্বর পয়েন্টটি হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। তাহলে সম্পদ সংরক্ষণের অন্যতম উপায়টি হলো মানুষের মধ্যে সম্পদের ব্যবহার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি। তাহলে 3টি পয়েন্ট বললাম আমরা বলেছি মোট 5টি পয়েন্ট বলবো। তাহলে ওপরের পয়েন্টটা মুছে ফেলছি আমরা। চার নম্বর পয়েন্ট কি হবে? 4 নম্বর পয়েন্টটি হবে যে বিকল্প দ্রব্যের ব্যবহার। বিকল্প দ্রব্যের ব্যবহার। আমরা সম্পদ সংরক্ষণের জন্য প্রয়োজনে বিকল্প দ্রব্য বা দ্রব্যাদি ব্যবহার করতে পারি। হলো? তাহলে সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে 4 নম্বর পয়েন্টটি কি? বিকল্প দ্রব্যের ব্যবহার। যেমন একটা উদাহরণ বলি, আমরা কয়লা পুড়িয়ে মূলত তাপবিদ্যুৎ উৎপাদন করি, আর এই তাপবিদ্যুৎটা আমরা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ শক্তি হিসেবে কাজে ব্যবহার করি। কিন্তু কয়লা তো একটা মানে মূলত তোমার সীমিত, তাই তো, প্রকৃতির মধ্যে একটা সময় এটা অতিরিক্ত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যাবে। তার পরিবর্তে আমরা যদি জলবিদ্যুৎ অর্থাৎ জলের গতিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করি আর সেই বিদ্যুৎটাকে ব্যবহার করি, তাহলে আমাদের কয়লাটা কিছুটা হলেও বেঁচে যাবে, তাই তো? তাহলে 2 নম্বর পয়েন্টটা মুছে ফেলছি। পাঁচ নম্বর পয়েন্ট হলো আইন প্রণয়ন। 5 নম্বর পয়েন্ট কি বললাম? আইন প্রণয়ন। তাহলে সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে
শেষ পদ্ধতিটি হলো নির্দিষ্ট আইন প্রণয়ন। তাহলে সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে সর্বশেষ পদ্ধতিটি হলো নির্দিষ্ট আইন প্রণয়ন। দ্রব্যাদি, দয়রফলা বয়জফলা আকার দয়স্যি। তাহলে প্রত্যেকের বোঝা গেছে যে সম্পদ সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি কি কি। পরীক্ষায় যদি 3 নম্বরের প্রশ্ন আসে লিখতে পারবি, হ্যাঁ কি না? তাহলে 3 নম্বর পয়েন্টটা মুছে ফেলছি। বর্ষার সব লেখা হয়ে গেছে রিতম? হাতের স্পিড বাড়াতে হবে। এবার দেখ, এবার আমরা যেটা পড়ব সেটা হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদ এবং খনিজ সম্পদের মধ্যে লৌহ আকরিক পড়ব। তাহলে খনিজ সম্পদ এবং খনিজ সম্পদের মধ্যে লৌহ আকরিক পড়ব। দেখ, খনিজ সম্পদ কাকে বলে সেটা আগে সংজ্ঞাটা বলি, ঠিক আছে? খনিজ সম্পদ কাকে বলছে? যখন কোন
সম্পদকে মাটির নিচে থেকে আহরণ করা হয়, ঠিক আছে, বা তোলা হয়, সেই সম্পদকে বলা হয় কি? খনিজ সম্পদ। তবে এই খনিজ সম্পদ দু ধরনের হতে পারে, শুধু দু ধরনের নয়, 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার ধাতব খনিজ সম্পদ, আরেকটি হচ্ছে অধাতব খনিজ সম্পদ। ওটা ওটা নড়ছে, ওটা নড়লে সব দেখ। তাহলে আমরা এবার কি বলছিলাম? খনিজ সম্পদ। খনিজ সম্পদ কাকে বলছে? মাটির নিচে থেকে যে সকল দ্রব্যাদি আমরা বৈজ্ঞানিক প্রযুক্তি হোক কিংবা মানুষের বুদ্ধিমত্তার সাহায্যে হোক আহরণ করে থাকি, তখন সেটাকে বলা হয় খনিজ সম্পদ। এই খনিজ সম্পদকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধাতব খনিজ সম্পদ, অধাতব খনিজ সম্পদ, আর জ্বালানি খনিজ সম্পদ, ঠিক আছে। আর ধাতব খনিজ সম্পদ বলতে কি কি বুঝবো? লৌহ আকরিক, অ্যালুমিনিয়াম, এগুলো হলো ধাতব খনিজ সম্পদ। তামা, বোঝা গেছে? অধাতব খনিজ সম্পদ কাকে বলছে? যেগুলো ধাতু নয়, যেমন অভ্র, ঠিক আছে। আর জ্বালানি খনিজ সম্পদ কাকে বলা হচ্ছে? যে সকল খনিজ সম্পদকে উত্তোলন করে আমরা তাকে জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। আবার এই জ্বালানি খনিজ সম্পদকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। জ্বালানি খনিজ সম্পদকেও তাহলে কটি ভাগে ভাগ করা হচ্ছে? 3টি। একটি হলো কঠিন জ্বালানি, একটি হলো তরল জ্বালানি, আর একটি হলো গ্যাসীয় জ্বালানি। কঠিন জ্বালানির উদাহরণ কি? কয়লা। তরল জ্বালানির উদাহরণ কি? খনিজ তেল। আর গ্যাসীয় জ্বালানির উদাহরণ কি? প্রাকৃতিক গ্যাস। কি বললাম? প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসকে আবার 2টি ভাগে ভাগ করেছে, যথা এলপিজি আর সিএনজি। এলপিজি, প্রত্যেকের বাড়িতে গ্যাসের উপরে দেখবি লেখা থাকে এলপিজি, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আবার যখন দেখবি অটোগুলো চলে, সেই অটোর পিছনে লেখা থাকে সিএনজি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বোঝা গেল? তো আজকে আমরা খনিজ সম্পদ রূপে লৌহ আকরিক সম্পর্কে পড়াশোনা করব। তো আমাদের এখান থেকে পরীক্ষায় আসে যে লোহার শতকরা পরিমাণের ভিত্তিতে লৌহ আকরিকের শ্রেণী বিভাগগুলি আলোচনা করো, ঠিক আছে, এবং এদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটা আসে। তো আমাদের এর আগে এর সঙ্গে কিছু ছোট ছোট এমসিকিউ জাতীয় প্রশ্ন জেনে নিতে হবে। যে 1 নম্বর আমরা কি জানবো? যে লোহার যে উত্তোলন, সেই উত্তোলনের ওপর ভিত্তি করে লোহার উত্তোলনের ওপর ভিত্তি করে ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে কততম স্থান অধিকার করেছে, ঠিক আছে। লোহার উত্তোলনের ওপর ভিত্তি করে ভারতবর্ষ সারা পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করেছে। কি বললাম? লৌহ উত্তোলনের দিক দিয়ে বা ভিত্তি করে ভারতবর্ষ কততম স্থান অধিকার করেছে? 4র্থতম স্থান অধিকার করেছে। এবং লোহার সঞ্চয়ের দিক থেকে ভারতবর্ষ কততম স্থান অধিকার করেছে? একটা হচ্ছে উত্তোলন, মানে মাটির নিচে থেকে আহরণ করা, ঠিক আছে। আর একটা হচ্ছে সেটা আহরণ করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সঞ্চিত করে রাখা। লোহার সঞ্চয়ের দিক থেকে ভারতবর্ষ কততম স্থান অধিকার করেছে?
লোহার সঞ্চয়ের দিক থেকে ভারতবর্ষ পঞ্চমতম স্থান অধিকার করেছে। কি বললাম? লোহার সঞ্চয়ের দিক থেকে ভারতবর্ষ পঞ্চমতম স্থান অধিকার করেছে। এবার আমরা জেনে নেব যে সব থেকে যে বড় প্রশ্নটি সেটি হলো আকরিক লোহার শতকরা পরিমাণ অনুসারে আকরিক লোহার শতকরা পরিমাণ অনুসারে লোহার শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এটাই আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে যে আকরিক লোহার শতকরা পরিমাণ অনুসারে লোহার শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। তাহলে আমরা এখানে লিখতে পারি লোহা, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, ভূমিকা, এই ভূমিকাটা লিখতে হবে যে আমরা কি লিখতে পারি, মাটির নিচে থেকে যে সকল উপাদান উত্তোলন করা হয় সেই সকল উপাদানকে বলা হয় খনিজ উপাদান। এই খনিজ উপাদানের মধ্যে একটি ধাতব খনিজ উপাদান হলো আকরিক লোহা। তাহলে ভূমিকাতে কি বললাম? ভূমিকাতে বললাম যে মাটির নিচে থেকে যে সকল উপাদান উত্তোলন করা হয়ে থাকে সেই সকল উপাদানকে বলা হয়ে থাকে যে খনিজ উপাদান। এই খনিজ উপাদানগুলির মধ্যে একটি ধাতব খনিজ উপাদান হলো আকরিক লোহা। সেই আকরিক লোহার শ্রেণীবিভাগগুলি নিম্নে আলোচনা করা হলো।
ফার্স্ট লেগ। আমাদের তো ভূমিকা লেখা হয়ে গেছে। ভূমিকা লেখার পরে লোহার শ্রেণী বিভাগ করব, ঠিক আছে? শ্রেণী বিভাগ বলে পয়েন্ট দেব। ঠিক আছে, প্রথম 1 নম্বর পয়েন্ট দেব যে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট এই পয়েন্টটা দেওয়ার পরে আমরা লিখব যে সব থেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিকটির নাম হলো ম্যাগনেটাইট। এতে লোহার শতকরা পরিমাণ থাকে 70 থেকে 75%। ঠিক আছে, এটি পিগ আয়রন বা স্পঞ্জ লোহা তৈরিতে ব্যবহার হয়। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর পয়েন্ট। শ্রেণী বিভাগ 1 নম্বর হলো ম্যাগনেটাইট। কি বললাম? সব থেকে উৎকৃষ্ট মানের লৌহ আকরিকটির নাম হলো ম্যাগনেটাইট। এতে লোহার শতকরা পরিমাণ থাকে 70 থেকে 75%। এটি পিগ আয়রন বা স্পঞ্জ লোহা তৈরিতে ব্যবহার হয়। নিচের ভূমিকা মুছে ফেলছি। তাহলে 2 নম্বর পয়েন্ট কি হবে? হেমাটাইট। 2 নম্বর পয়েন্ট কি বললাম? হেমাটাইট। তাহলে এখানে লিখব দ্বিতীয় সর্বোৎকৃষ্ট মানের লৌহ আকরিকটি হলো হেমাটাইট। এতে লোহার শতকরা পরিমাণ থাকে 65 থেকে 70%।
এটি মূলত লাল বা গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে। হ্যাঁ, পিগ আয়রন। তাহলে 2 নম্বর পয়েন্ট কি লিখলাম? হেমাটাইট। দ্বিতীয় সর্বোৎকৃষ্ট মানের লৌহ আকরিকটি হলো হেমাটাইট। এতে লোহার শতকরা পরিমাণ থাকে 65 থেকে 70%। এটি মূলত লাল বা গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে। 3টে করে লাইন লিখবো আমরা, ঠিক আছে? তাহলে ওপরেরটা মুছে ফেলছি কিন্তু। তিন নম্বর পয়েন্ট কি হবে? 3 নম্বর পয়েন্ট হবে তোমার লিমোনাইট। 3 নম্বর পয়েন্ট কি বললাম? লিমোনাইট। দেখ, আমরা কি বলবো এখানে? গুণমানের দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ মানের লৌহ আকরিকটি হলো লিমোনাইট। এতে লোহার শতকরা পরিমাণ থাকে 55 থেকে 60%। এটি মূলত বাদামি বা হলদে বাদামি বর্ণের হয়ে থাকে। তাহলে লিমোনাইট হয়ে গেল 3 নম্বর পয়েন্ট। আমরা কিন্তু 2 নম্বর পয়েন্টটা মুছে ফেলছি। তাহলে এবার আমাদের 4 নম্বর পয়েন্টটি কি হবে? 4 নম্বর পয়েন্টটি হবে যে সিডেরাইট। কি বললাম? সিডেরাইট। তাহলে লিখবো সব থেকে
সব থেকে নিকৃষ্ট মানের লৌহ আকরিকটি হলো সিডেরাইট। এতে লোহার শতকরা পরিমাণ থাকে 48% ও কম। এটি মূলত বাদামি বা ধূসর বর্ণের হয়ে থাকে। তাহলে কি বললাম? সব থেকে নিকৃষ্ট মানের লৌহ আকরিকটি হলো সিডেরাইট। এতে লোহার শতকরা পরিমাণ থাকে 48%-এরও কম। এটি মূলত বাদামি বা ধূসর বর্ণের হয়ে থাকে। তাহলে এইটা লিখলেই আমাদের যে প্রথমের প্রশ্নটা করেছিলাম সেই প্রথমের প্রশ্নটা কমপ্লিট হবে। বোঝা গেল যে আকরিক লোহার শতকরা পরিমাণ অনুসারে লোহার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। হচ্ছে?
লোহা আজকে কমপ্লিট করব, তারপর দেখছি বাংলা টেক্সট বুকের যে কটা গল্প সব কটা করা, নম্বরটা বাকি আছে। আচ্ছা দেখছি। এই ঝটপট লেখা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ তাহলে মেন প্রশ্নটা কিন্তু আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে, লৌহ আকরিক সম্পর্কে। কিন্তু এর সঙ্গে আনুষঙ্গিক 2 নম্বরের, 1 নম্বরের বা 3 নম্বরের প্রশ্নগুলো থেকে থাকে, সেগুলো আমরা এক এক করে দেখে নেব কি কি প্রশ্ন থাকতে পারে এখান থেকে। বোঝা গেল? 1 নম্বর হলো পিগ আয়রন কি? পিগ আয়রন কি? দেখ এখানে পিগ আয়রন কি, যে আকরিক লোহাকে যখন মারুত চুল্লিতে গলানো হয়, সেই গলানোর পরে যে টুকরো টুকরো খণ্ড পাওয়া যায় সেটাকে বলা হয় পিগ আয়রন। লিখে দিচ্ছি, লিখে নে সঙ্গে সঙ্গে। আকরিক লোহাকে মারুত চুল্লিতে গলানোর পর যে খণ্ড খণ্ড লৌহ টুকরো পাওয়া যায় তাকে পিগ আয়রন বলে। ওকে, পরের প্রশ্ন, যে সংকর ধাতু কি? সংকর ধাতু কি? দেখ লৌহ আকরিকের সঙ্গে আনুষঙ্গিক লৌহ আকরিকের সঙ্গে আনুষঙ্গিক ম্যাঙ্গানিজ, নিকেল, টাংস্টেন প্রভৃতি ধাতু মিশিয়ে যেটি উৎপাদন করা হয় তাকে সংকর ধাতু বলে। তাহলে কি বললাম, সংকর ধাতু কি? লৌহ আকরিকের সঙ্গে আনুষঙ্গিক ম্যাঙ্গানিজ, নিকেল, টাংস্টেন প্রভৃতি ধাতু মিশিয়ে যেটি উৎপাদন করা হয় তাকে বলা হয় সংকর ধাতু। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্ন হলো
স্টেনলেস স্টিল কি বললাম? স্টেনলেস স্টিল কি? লোহায় যাতে মরিচা না পড়ে সেজন্য লোহার উপরে ক্রোমিয়াম ও নিকেলের প্রলেপ দিয়ে যে ধাতু তৈরি করা হয় তাকে স্টেনলেস স্টিল বলে। তাহলে কি বললাম? স্টেনলেস স্টিল কি? লোহায় যাতে মরিচা না পড়ে সেজন্য লোহার উপরে ক্রোমিয়াম ও নিকেলের প্রলেপ দিয়ে যে ধাতু তৈরি করা হয় তাকে বলা হয় স্টেনলেস স্টিল। বোঝা গেল? এরপরে আমরা যেটা প্রশ্ন এবার আমরা যে প্রশ্নটা লিখবো সেটা হলো ধাতু মল কি? কি বললাম? ধাতু মল কি? দেখ, মারুত চুল্লির তলদেশ দিয়ে যে অপদ্রব্য নির্গত হয় তাকে ধাতু মল বলে। তাহলে ধাতু মল কি? মারুত চুল্লির তলদেশ দিয়ে যে অপদ্রব্য নির্গত হয় তাকে ধাতু মল বলে। ঠিক আছে? নিচেগুলো সব মুছে দিচ্ছি ফেলতো। খুব দ্রুত লিখতে হবে, সামনের বার মাধ্যমিক পরীক্ষা। লৌহ উত্তোলনে ভারতের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী রাজ্যগুলির নাম কি? কি বললাম? লৌহ উত্তোলনে ভারতের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী রাজ্যগুলির নাম কি? প্রথম পয়রকলা দিয়ে লিখছি, ঠিক আছে?
প্রথম হলো উড়িষ্যা, দ্বিতীয় দয়বয় হস্যি দিয়ে লিখছি, দ্বিতীয় হলো ছত্তিশগড়, এবং তৃতীয় তৈরি দিয়ে লিখছি, তৃতীয় হলো কর্ণাটক। তাহলে এখানে কি বললাম, লৌহ উত্তোলনে ভারতের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী রাজ্যগুলির নাম কি? প্রথম হলো উড়িষ্যা, দ্বিতীয় হলো ছত্তিশগড়, তৃতীয় হলো কর্ণাটক। এবার একটু আলোচনা করি যে আমাদের ভারতবর্ষে মূলত হেমাটাইট জাতীয় লোহা সব থেকে বেশি পরিমাণে উত্তোলিত হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ সেকেন্ড পরিমাণের যে লোহাটা, সেকেন্ড ধাপে, প্রথমে রয়েছে ম্যাগনেটাইট, তারপরে রয়েছে হেমাটাইট। আমাদের ভারতবর্ষে সব থেকে হেমাটাইট জাতীয় লোহা বেশি উত্তোলিত হয়ে থাকে। তো উড়িষ্যার কোন কোন স্থান থেকে আকরিক লোহা উত্তোলন হয়ে থাকে কয়েকটা নাম আমরা জেনে দিই। উড়িষ্যার কেওনঝড় জেলার বলদা, তারপরে বোলানি, ঠাকুরানি, তারপরে তোমার ময়ূরভঞ্জ জেলার গুরুমৈশানী, বাদাম পাহাড়, এই সকল অঞ্চলগুলো থেকে লৌহ আকরিক উত্তোলন হয়ে থাকে। বোঝা গেছে? এবং ছত্তিশগড়ের কোথা কোথা থেকে লৌহ আকরিক উত্তোলন হয়ে থাকে একটু জেনে নিই। ছত্তিশগড়ের মূলত হেমাটাইট এবং ম্যাগনেটাইট দুই ধরনের আকরিক লোহাই ছত্তিশগড় থেকে উত্তোলিত হয়ে থাকে, তবে হেমাটাইটটা সব থেকে বেশি পরিমাণে উত্তোলিত হয়ে থাকে। তো ছত্তিশগড়ের কোথা কোথা থেকে দেখা যাচ্ছে, ছত্তিশগড়ের মহামায়া, কাঙ্কের, তারপরে বাইলাডিলা, এই সকল অঞ্চলগুলো থেকে লৌহ আকরিক উত্তোলিত হয়ে থাকে। তো ভারতবর্ষের সব থেকে বৃহত্তম লৌহ আকরিক খনিটির নাম হলো বাইলাডিলা। কি বললাম? ভারতবর্ষের সব থেকে বৃহত্তম লৌহ আকরিক খনিটির নাম কি? বাইলাডিলা। আর এই বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এই বাইলাডিলা লৌহ আকরিকের খনিজগুলি মূলত কোন বন্দর দিয়ে বিদেশে রপ্তানি হয়? এটা মূলত তামিলনাড়ুর বিশাখাপত্তনম বন্দর দিয়ে বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। তাহলে বাইলাডিলার লৌহ আকরিক কোথা থেকে রপ্তানি হয়? তামিলনাড়ুর বিশাখাপত্তনম বন্দর দিয়ে বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে। এরপরে 3 নম্বর হলো যে কর্ণাটক। কর্ণাটকের মূলত বৈশিষ্ট্য কি? কর্ণাটকের চিকমাগালুর জেলা বাদাবুদান পাহাড়, তারপরে তোমার কেন্দ্রমুখী, কোদাচান্দ্রি, এই সকল অঞ্চলগুলো থেকে লৌহ আকরিক উত্তোলন করা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এগুলো সব লেখা হয়ে গেছে তো? তাহলে এখান থেকে আমি দুটো বড় বড় একটু মনে রাখার মতো শর্ট কোশ্চেন বললাম যে ভারতবর্ষের সব থেকে কোন শ্রেণীর লোহা বেশি উত্তোলিত হয়? হেমাটাইট। আর ভারতবর্ষের সব থেকে বৃহত্তম লৌহ আকরিক খনিটির নাম কি? বাইলাডিলা। কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আর এই বাইলাডিলার লোহা কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি হয়? তামিলনাড়ুর বিশাখাপত্তনম বন্দর দিয়ে বাইরের দেশে রপ্তানি হয়ে থাকে। এবার আমাদের এই লৌহ আকরিক থেকে সর্বশেষ প্রশ্নটি আমরা আলোচনা করব। সর্বশেষ প্রশ্নটি কি? যেটা 3 নম্বরের পরীক্ষায় আসে, যে লোহার ব্যবহারগুলি আলোচনা করো। তাহলে 3 নম্বরের প্রশ্ন, লোহার
ব্যবহার গুলি আলোচনা করো। তো এটা আমি তোদের মুখে বলে দিচ্ছি, তোরা বাড়ি থেকে লিখে আনবি, ঠিক আছে? আমি পয়েন্ট পয়েন্ট ধরে বলে দিচ্ছি, বইয়েও রয়েছে। 1 নম্বর পয়েন্ট, যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে দেখ, মূলত ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বুঝি আমরা? জাহাজ নির্মাণ, ট্রেন নির্মাণ, কলকারখানা নির্মাণ, তারপরে প্লেন নির্মাণ, এই সকল ভারী ভারী ধরনের ইঞ্জিনিয়ারিং শিল্পক্ষেত্রে লৌহ আকরিক ব্যবহার করা হয়ে থাকে বা লোহা ব্যবহার করা হয়ে থাকে। 1 নম্বর পয়েন্ট বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর হলো গৃহ নির্মাণে, গৃহ নির্মাণে। গৃহ নির্মাণে বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যে বর্তমানে ঘর বাড়ি ইত্যাদি নির্মাণ করে থাকি, ঠিক আছে, সেই ঘর বাড়ি থেকে মূলত এই যে কলম তৈরি করছি, বিম দিচ্ছি, তার মধ্যে রড ব্যবহার করছি, তাই তো? এই রড ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে গৃহ নির্মাণে লোহা ব্যবহার করা হয়ে থাকে বা লৌহ আকরিক ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর কি বলতে পারি? গৃহস্থলীর সরঞ্জাম প্রস্তুতিতে, গৃহস্থলীর সরঞ্জাম প্রস্তুতিতে আমরা ঘরে প্রত্যেকদিন ব্যবহার করি, ধরো হচ্ছে ফ্যান, তারপরে তোমার দা, বটি, কুড়ুল, শাবল ইত্যাদি ধরনের, বেলচা ইত্যাদি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি। তো সেই সকল গৃহস্থলীর সরঞ্জাম প্রস্তুতিতে লোহার ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হলো সামরিক ক্ষেত্রে। সামরিক ক্ষেত্রে কি? সামরিক ক্ষেত্রে বন্দুক নির্মাণ, ট্যাঙ্ক নির্মাণ, যুদ্ধ জাহাজ নির্মাণ, তারপরে যুদ্ধ হেলিকপ্টার, প্লেন ইত্যাদি নির্মাণের ক্ষেত্রে লোহার ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এই 4টে বিষয় লোহার ব্যবহারের ক্ষেত্রে লিখলেই যথেষ্ট। 1 নম্বর হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে, 2 নম্বর হলো গৃহ নির্মাণে, 3 নম্বর হলো গৃহস্থলীর সরঞ্জাম প্রস্তুতিতে, 4 নম্বর হলো সামরিক ক্ষেত্রে। এছাড়াও এখনো রয়েছে যে কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে। 5 নম্বর কৃষি যন্ত্রপাতি নির্মাণে। কৃষি যন্ত্রপাতি মানে কি? কৃষিকাজের জন্য যা যা ব্যবহার করা হয়, নাঙল, ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি যন্ত্রপাতি তৈরি করার জন্য এই লোহার ব্যবহার করা হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে আজকের কিন্তু আমাদের খনিজ সম্পদ রূপে লৌহ আকরিক